নোটবুক প্রিপারেশনে সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ আমি আলোচনা করব ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উৎপত্তি। অর্থাৎ কি এই ভিডিওতে আমরা বিভিন্ন অ্যাসপেক্টগুলো দেখব, অর্থাৎ কি কোন পটভূমিকাতেই আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, কেনই বা প্রতিষ্ঠা হয়েছিল বা কেন দরকার ছিল। হলো তো দেখো, ইতিহাসের আমরা আগের যে পার্ট আমরা আপলোড করেছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম মহাবিদ্রোহের বিভিন্ন কারণ এবং তার পাশাপাশি মহাবিদ্রোহ কেন ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তো আমরা সেখানে দেখেছিলাম যে কি মহাবিদ্রোহের মতো একটি বিদ্রোহ, যে বিদ্রোহ সমগ্র ভারতে ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই বিদ্রোহ শুধুমাত্র একটি ভালো সংগঠন, একটি ভালো দল, একটি ভালো লক্ষ্য ছিল না বলে কিন্তু সেই মহাবিদ্রোহটি আমাদের কি হয়েছিল, সফলতা পায়নি। তো দেখো, 1857 সালে মহাবিদ্রোহ হয়ে গেল। 1857 সালে এর পরের দশক অর্থাৎ 1860 থেকে 1870, এই দশকটা এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দশক। কারণ হচ্ছে কি, এই সময় দেখা যায় আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ব্যক্তিত্বরা তারা লন্ডনে গিয়েছিলেন। কেউ গিয়েছিলেন আইসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি করার জন্য, কেউ গিয়েছিলেন ল নিয়ে পড়াশোনা করার জন্য। এবং এই ব্যক্তিত্বের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তৈয়বজি, আনন্দমোহন বোস, আমাদের এস.এন. ব্যানার্জি প্রমুখরা গিয়েছিলেন লন্ডনে। তো এই নামগুলো কেন বললাম, কারণ হচ্ছে কি এইসব ব্যক্তিত্বরা কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করেছিল। তো যখন এরা লন্ডনে গেলেন, লন্ডনে গিয়ে এরা হচ্ছে দাদাভাই নওরোজির সাথে পরিচয় হলো এদের। দাদাভাই নওরোজি ছিলেন হচ্ছে তৎকালীন সময় লন্ডনে থাকা ভারতীয় একজন ব্যবসায়ী, এবং তিনি ব্যবসায়ী কিন্তু তিনি যথেষ্ট নামডাক করেছিলেন। তার সত্ত্বেও তার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কি ব্রিটিশ পার্লামেন্টে আমাদের ভারতীয়দের যে দুঃখ দুর্দশার কাহিনী সেগুলো তুলে ধরা ব্রিটিশ পার্লামেন্টে। এবং যাই হোক, পরবর্তী দেখা যাবে যে এই দাদাভাই নওরোজি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য হয়েছিলেন। তো দেখো, দাদাভাই নওরোজির সংস্পর্শে যখন এসব ব্যক্তিত্বরা এলেন, তখন থেকেই কিন্তু এসব ব্যক্তিত্বদের মনে কিন্তু জাতীয়তাবাদের ভাবধারা আস্তে আস্তে প্রকট হয়ে উঠতে শুরু করে। তার সংস্পর্শে আসার পরে, এই দাদাভাই নওরোজির সংস্পর্শে আসার পরে, এবং তখন থেকেই ওইসব ব্যক্তিত্বরা অর্থাৎ কি আনন্দমোহন বোস, এস.এন. ব্যানার্জি প্রমুখেরা তখন হচ্ছে বিভিন্ন আর্মস অ্যাক্ট অর্থাৎ অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এইগুলো নিয়ে কিন্তু তখন থেকে তারা আস্তে আস্তে সোচ্চার হতে শুরু করে। তো তখন থেকে কিন্তু আস্তে আস্তে হচ্ছে কি আমাদের এই জাতীয় কংগ্রেসের কিন্তু প্রতিষ্ঠার একটা ভিত্তি আস্তে আস্তে করতে শুরু হতে থাকে। তো আস্তে আস্তে দেখা গেল যে ঠিক এই সময়টা অর্থাৎ 1860 থেকে 1870 বা এর কিছু সময় পর আমরা জানি 1885 সালে হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। তো এর আগে অর্থাৎ 1860 থেকে 1885 সাল, এই দীর্ঘ প্রায় 25 বছর ধরে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভারতবর্ষের বাইরেও কিন্তু বিভিন্ন সংগঠন তৈরি হয়েছিল। যেমন হচ্ছে পুনা সার্বজনীন সভা, যেমন হচ্ছে আমাদের হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যেটা লন্ডনে হয়েছিল, এরপর হচ্ছে মাদ্রাজ মহাজন সভা, ভারত সভার মতো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তৈরি হয়েছিল আমাদের ভারতবর্ষে। কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানেই একটা ড্রব্যাক ছিল বা একটা সীমাবদ্ধতা ছিল। সেগুলো কি, কারণ সীমাবদ্ধ ছিল কি প্রত্যেকটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট একটি অঞ্চলে ছিল। পুনা সার্বজনীন সভা পুনাতে, মাদ্রাজ মহাজন সভা মাদ্রাজের, অর্থাৎ কি প্রত্যেকটা সভার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা ছিল। কোন সভায় কিন্তু এই আঞ্চলিক গণ্ডি পেরিয়ে গিয়ে তারা কিন্তু কেউ ভারতবর্ষ অর্থাৎ জাতীয় কিন্তু স্বার্থ কেউ ওই সব সভাতে সেভাবে আলোচনা করা হতো না। এমতো অবস্থায় এস.এন. ব্যানার্জি অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করলেন যে ভারতের মতো একটি দেশে শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে আমাদের কোনো দাবি দাবা আদায় করতে গেলে আমাদের দরকার একটা জাতীয় প্রতিষ্ঠান। যে জাতীয় প্রতিষ্ঠান সর্বপ্রথম তৈরি করেন 1883 সালে এস.এন. ব্যানার্জি। এস.এন. ব্যানার্জি প্রথম প্রতিষ্ঠা করে। নাম ছিল কি সর্বভারতীয় জাতীয় সম্মেলন।
তাহলে কি বললাম, 1883 সালে এস এন ব্যানার্জি উপলব্ধি করতে পারে, এস এন ব্যানার্জি ও আনন্দমোহন বোস এবং কয়েকজন প্রমুখ ব্যক্তিত্বরা তখন এরা উপলব্ধি করলেন যে ভারতবর্ষের মতো দেশে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করতে গেলে আমাদের দরকার একটা জাতীয় পর্যায়ের একটা দল, যে দলে প্রথম প্রতিষ্ঠান সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883 সালে। এর অধিবেশন ছিল কলকাতাতে, কলকাতার অ্যালবার্ট হলে প্রথম হচ্ছে এর সভা বসে এবং এই সভার সভাপতিত্ব করেছে রামতনু লাহিড়ী হলো কি বললাম প্রথম এই সভার সভাপতিত্ব করেন। তো দেখো প্রথম সভা হয়ে গেল 1883 সালে, দ্বিতীয় সভা বসলো 1885 সালে কলকাতাতে বসলো। এবার দেখে এটা কেন গুরুত্বপূর্ণ আমরা আস্তে আস্তে পড়ার মধ্য দিয়ে বুঝতে পারবো কেন আমরা সর্বভারত জাতীয় সম্মেলনে আলোচনা করছি। তো 1885 সালে যখন কলকাতাতে সভা বসলে যে দ্বিতীয় সভা, এবং এটাই হলো সর্বভারতীয় জাতীয় সম্মেলনের শেষ অধিবেশন হয়েছিল, অর্থাৎ দুটো অধিবেশন হয়েছিল, একটা 1883 সালে এবং একটা 1885 সালে। তো যখন 1885 সালে কলকাতার সভা বসলো, সেই সভার পরের দিন অর্থাৎ যেদিন সভাটি শেষ হলো ঠিক তার পরের দিন জাতীয় সম্মেলন, এবারে আসছে আস্তে আস্তে জাতীয় কংগ্রেসের যারা উদ্যোক্তা ছিলেন, কি বললাম যে 1885 সালে জাতীয় সম্মেলনের সভার ঠিক পরের দিন জাতীয় কংগ্রেসের যারা উদ্যোক্তারা ছিলেন তারা সকলে এলেন কার কাছে, এস এন ব্যানার্জির কাছে এলেন। এস এন ব্যানার্জির কাছে আসার পরে তারা কি চাইলেন, তারা চাইলেন যে সর্বভারতীয় জাতীয় সম্মেলন এর কার্য বিবরণ তারা চাইলেন, অর্থাৎ কিভাবে বা কি কি পদ্ধতি অনুসরণ করে এই এস এন ব্যানার্জি এবং আনন্দমোহন বোস হচ্ছে কি এই সভাটা পরিচালনা করতেন। এবং সেই তথ্যগুলো পেয়ে গেলেন কারা, জাতীয় কংগ্রেসের নেতারা নিয়ে নিলেন এবং এই অনুকরণ করেই কিন্তু আস্তে আস্তে দেখা যাবে আমাদের জাতীয় কংগ্রেসের কিন্তু আস্তে আস্তে পথ চলা শুরু হয়। তাহলে দেখো এইটুকুতে আমরা কি বুঝতে পারছি যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে কিন্তু একটা ভিত্তি দরকার ছিল, সেই ভিত্তি তৈরি করেছিল কে, এস এন ব্যানার্জি এবং আনন্দমোহন বোসের সর্বভারতীয় জাতীয় সম্মেলন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ভারতবর্ষের কোন সংস্থা ছিল যে সংস্থাটির দ্বারা ন্যাশনাল কংগ্রেস এরা হচ্ছে অনুপ্রাণিত হয়েছিল। তো সেক্ষেত্রে উত্তর হবে কি, সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে এস এন ব্যানার্জি। তো দেখো এইবার আমরা দেখবো, তো আমরা কি দেখলাম যে কিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো। এইবারে দেখবো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে মতবাদগুলি কি কি, অর্থাৎ কি আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেস খুব গুরুত্বপূর্ণ একটা ভিত্তি সৃষ্টি করেছিল আমার জাতীয় কংগ্রেসের স্বাধীনতার জন্য। তো এই জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠা হলো এই পিছনে কিন্তু অনেকগুলি মতবাদ আছে, যার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মতবাদ, একটা হলো সেফটি ভালভ থিওরি এবং একটা ন্যাশনালিস্ট থিওরি। তো চলো আমরা এখন সেই বিষয়গুলি আস্তে আস্তে দেখব। প্রথম আলোচনা করব হচ্ছে আমরা সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরি বাই হিউম। খুবই গুরুত্বপূর্ণ মতবাদ এটি। ব্যাপারটা দেখো কি, হিউম কে ছিলেন আগে জেনে নি। হিউম ছিলেন আমাদের ভারতবর্ষের ইংরেজদের অর্থাৎ ব্রিটিশদের হয়ে একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, খুব নামজাদা সিভিল সার্ভেন্ট এবং খুব প্রখ্যাত একজন সিভিল সার্ভেন্ট ছিলেন হিউম। এবং এই হিউমের জীবনীকাল লেখা হচ্ছে ওয়েডারবার্ন হচ্ছেন এই ওয়েডারবার্ন ব্যক্তি, তিনি কি করেছেন, হিউমের জীবনী লিখেছিলেন অর্থাৎ বায়োগ্রাফি তিনি লিখেছিলেন। এই ওয়েডারবার্নই হচ্ছে একটা প্রসঙ্গত বলে দিই, ওয়েডারবার্ন কিন্তু পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের একবার সভাপতি হয়েছিলেন। তো যাই হোক, ওয়েডারবার্ন হিউমের যে আত্মজীবনী লিখেছিলেন সেই আত্মজীবনীতে ওয়েডারবার্ন বলেন যে হিউম তার জীবন দশায় অর্থাৎ 1870 থেকে 1879 অর্থাৎ এই মাঝে 9 বছর হিউম হচ্ছে একজন খুব উচ্চ পদস্থ ডিপার্টমেন্টে ছিলেন এবং তিনি অধিকর্তা ছিলেন। এবং তখন এই হিউমের দপ্তর ছিল সিমলাতে। যখন হিউম সিমলাতে ছিলেন তখন হিউম আমাদের ভারতবর্ষে কিছু স্বরাষ্ট্র দপ্তরে কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু হিউমের কাছে আসে বা হিউম
পান। এবং সেখানে 7টি বড় খণ্ড ছিল, 7টি বড় খণ্ড ছিল নথি, এবং 30,000 বিভিন্ন ছোট ছোট খণ্ড ছিল বা দলিল ছিল। এবং হিউম যখন স্বরাষ্ট্র দপ্তরের খুব গুরুত্বপূর্ণ 7টি বড় ফাইল এবং তার মধ্যে 30,000 ছোট ছোট দলিল তিনি হাতে পেলেন হিউম, তখন সেই দলিলগুলো তিনি পড়াশোনা করে বা দলিলগুলো থেকে তিনি বুঝতে পারেন যে ভারতবর্ষে ইংরেজদের অত্যাচারের ফলে ভারতবর্ষের কিন্তু নিম্ন স্তরের মানুষদের মধ্যে একটা প্রকাণ্ড আকারে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যে ক্ষোভটি যে কোনো মুহূর্তে কিন্তু বিস্ফোরিত হতে পারে বা একত্রিত বিস্ফোরিত হতে পারে। এবং যদি এই ক্ষোভ একত্রিত বিস্ফোরিত হয় তাহলে ইংরেজদের সরকারের পক্ষে কোনো মতেই সেই ক্ষোভকে ট্যাকেল করা সম্ভব হবে না। সেই মুহূর্তে ইংরেজরা ভারতবর্ষের তাদের বাণিজ্য বা তার ভারতবর্ষের তার রাজনৈতিক ক্ষমতা তারা বজিয়ে রাখতে পারবে না। এবং এই হিউম তখন উপলব্ধি করলেন যে এর থেকে অর্থাৎ কি এই বিস্ফোরিত বা এই ক্ষোভ থেকে ভারতবর্ষের পাশাপাশি ইংরেজদের সুরক্ষিত করতে গেলে দরকার একটা জাতীয় দল, একটা জাতীয় দল, এমন একটি জাতীয় দল যে দলে শিক্ষিত সম্প্রদায়ের লোক থাকবে এবং যে দলে রাজনৈতিক নেতারা থাকবে, রাজনৈতিক নেতারা থাকবে, নেতা থাকবে। এবং হিউম তার ঠিক পরিকল্পনা মাফিক একটি জাতীয় দল তৈরি করলেন যে দলে ছিল শিক্ষিত এবং রাজনৈতিক নেতারা। এবং এটা কেন করেছিলেন? কারণ হিউম জানতেন যদি আমি এমন একটা জাতীয় দল তৈরি করতে পারি যেখানে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষিত মানুষ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনীতিরা সে দলে থাকে, তাহলে সহজে কিন্তু এই বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটাই হচ্ছে কি সেফটি ভালভ থিওরি বলা হচ্ছে কি। কারণ কি এই সেফটি ভালভ হচ্ছে কি প্রেসার কুকার, আমরা জানি প্রেসার কুকারে একটা সেফটি ভালভ থাকে। তো ঠিক একইভাবে তার সঙ্গে তুলনা করে কিন্তু হিউমের এই মতবাদটিকে বলা হচ্ছে সেফটি ভালভ থিওরি। তো দেখো আমরা তাহলে কি শেষ করলাম? হিউমের সেফটি ভালভ থিওরিটা শেষ করলাম। এবার দেখো ন্যাশনালিস্ট থিওরি। ন্যাশনালিস্ট অর্থাৎ জাতীয়তাবাদী থিওরি ব্যাপারটা কি জিনিস? যে দেখা যাচ্ছে যে এই সময়টায় আমাদের ভারতবর্ষে কি বললাম, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ছোট ছোট বিভিন্ন সংগঠন তৈরি হয়েছিল। তো এই সংগঠনগুলি শুধুমাত্র সীমাবদ্ধ ছিল তার নিজস্ব অঞ্চলে। আলটিমেটলি তারা কি করলো, তারা কিন্তু জাতীয়তা অর্থাৎ কি সমগ্র ভারতবর্ষে যেসব সমস্যাগুলি তুলে ধরা দরকার ছিল সেই সমস্যাগুলি কিন্তু ছোট ছোট সংগঠনগুলো তুলে ধরতে পারতো না। তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষরা, বিভিন্ন শিক্ষিত মানুষরা, বিভিন্ন রাজনৈতিক নেতারা এটা উপলব্ধি করলো যে ভারতবর্ষে একটা জাতীয়তাবাদী দলের দরকার। এর থেকেই আমাদের তৈরি হয়ে হচ্ছে আমাদের ন্যাশনাল কংগ্রেস, যাকে বলা হচ্ছে ন্যাশনালিস্ট থিওরি। এই প্রসঙ্গে একজন ব্যক্তির কথা খুব গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে ইনি কি বলেছেন? ইনি বলেছিলেন যে তৎকালীন সময়ের পরিবেশ, তৎকালীন সময়ের রাজনৈতিক পরিবেশ এতটাই অশান্ত ছিল যে যদি তৎকালীন সময় কোনো ভারতীয় এমন একটা কংগ্রেস বা এমন একটা প্রতিষ্ঠান, সর্বভারতীয় প্রতিষ্ঠান তৈরি করার কথা ভাবতেন, তাহলে ইংরেজরা তাকে নির্দ্বিধায় তাকে গ্রেপ্তার করতো বা তাকে কারাবাস দিত। তো এমতো অবস্থায় এই সুযোগটা কে নিয়েছিলেন? এই সুযোগটা নিয়েছিলেন হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি ছিলেন, আমরা একটু আগে বলেছি, তিনি ছিলেন একজন নামজাদা অবসরপ্রাপ্ত একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। এই সুযোগ তিনি নিয়েছিলেন এবং যে সুযোগের হচ্ছে পরিণতি হিসেবে তৈরি আমাদের হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এইবার আমরা দেখব যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে কে কি উক্তি দিয়েছেন, এগুলি আমরা এবারে দেখব। তো এবার আমরা দেখে নেব যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে কোন কোন ব্যক্তি কি কি উক্তি করেছেন। তো প্রথম আসেন ডাফরিন। ডাফরিন কি বলেছেন? যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনি বলেছেন একটি বালক সুলভ সংস্থা বলেছেন। আবার বলেছেন এটি বাঙালি সংগঠন, কারণ ইনি বলেছিলেন যে এই সংগঠনে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে বাঙালিতে আধিপত্য ছিল সব থেকে বেশি। এছাড়া যে বাবু শ্রেণী সংগঠন, অর্থাৎ কি তিনি বলেছিলেন যে এই সংগঠনে অর্থাৎ কি এই ন্যাশনাল কংগ্রেসে হচ্ছে কি বাবু শ্রেণী অর্থাৎ সমাজে উচ্চ স্তরের মানুষের ছিল সংখ্যা বেশি। এছাড়া বলছে আনুবীক্ষণিক প্রতিনিধি। অরবিন্দ ঘোষ কি বলেছেন? এটি ছিল একটা ভিক্ষুক সংগঠন। কারণ হচ্ছে কি অরবিন্দের মতে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম দিকে বেশিরভাগ ছিল নরমপন্থী পর্যায়ের নেতারা এবং এরা হচ্ছে 3P ফর্মুলার মধ্য দিয়ে এরা কাজ করতো। সেগুলো হচ্ছে কি প্লিজ, প্রে এবং
এবং হচ্ছে প্রোটেস্ট। এই তিনটি মতবাদে অর্থাৎ তিনটি ফর্মুলা, যাকে বলে 3P ফর্মুলার উপর ভিত্তি করে ন্যাশনাল কংগ্রেস তাদের কার্যভার শুরু করে। এই জন্য অরবিন্দ একে বলেছে ভিক্ষুক সংগঠন। অশ্বিনী কুমার দত্ত বলে 3 দিনের তামাশা, অর্থাৎ হচ্ছে কি জাতীয় কংগ্রেস হচ্ছে ডিসেম্বর, প্রত্যেক বছর ডিসেম্বর মাসে লাস্ট 3টে দিনে এই অধিবেশন বস্তু, তাইকে বলা হচ্ছে কি 3 দিনের তামাশা। অনিল শীল কি বলেছে? বলেছে বাৎসরিক তামাশা বলেছে অনিল শীল। জুডিথ ব্রাউন একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইনি কি বলেছেন? বিয়ে বাড়ির আয়োজন। রজনীকান্ত দত্ত বলেছেন হিউমর ডাফরিনা ষড়যন্ত্রের ফল। তো দেখা যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সংক্রান্ত বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন কটূক্তি করেছেন, আবার কেউ বলেছেন এই সংস্থা সম্পর্কে বলেছেন। তো এইবারে যাই হোক, 1884 সালে কি দেখলাম যে 1884 সালে 84 সালে হচ্ছে হিউম কি প্রতিষ্ঠা করলো? হিউম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা করলো। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন কত সালে করলো প্রতিষ্ঠা? 1884 সালে করলো। এবং 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে ডাক দেওয়া হয়েছিল পুনেতে। কিন্তু দুর্ভাগ্যবশত পুনেতেও সেই সময় একটা মহামারী চলছিল। মহামারী চলার কারণে এই পুনেটা স্থান পরিবর্তন করে নিয়ে আসা হয় বোম্বেতে। এবং এই বোম্বেতেই যখন প্রথম অধিবেশন ঘটে, বোম্বে গোকুল দাস তেজপাল কলেজে, এবং এই প্রথম অধিবেশনে সেখানে 72 জন ডেলিগেটস অর্থাৎ 72 জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এবং 28 ডিসেম্বর হচ্ছে প্রথম এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ঘটে। এবং এই অধিবেশনে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের নাম পরিবর্তন করে সকলের সর্বসম্মতি অনুসারে কি করা হয়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করা হয়। এবং এখান থেকে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নাম পরিবর্তন করে এটা হলো। এবং এখান থেকে কিন্তু আস্তে আস্তে কংগ্রেসের পদযাত্রা শুরু হয়। তো আজকে আমরা যে ভিডিওতে মূলত আলোচনা করলাম যে কেন, কোন পরিস্থিতি এবং কোন কোন কারণের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করেছিল। এবং পরবর্তীতে আমরা আরেকটা যে এর দ্বিতীয় পার্ট আমরা পড়বো, সেই দ্বিতীয় পার্টে আমরা বিভিন্ন অধিবেশন সম্বন্ধে এবং তাদের গুরুত্বপূর্ণ কার্যবিবরণী, তার সেসব অধিবেশন কেন গুরুত্ব, এই নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। তো আজকের পর যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।